আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভির সংবাদে আপনাদের সাথে আছে আমি ইভা নাজরিন। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ প্রথমবারের মতো পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। বিএনপির পৃষ্ঠপোষকতায় দেশের সাম্প্রদায়িক অপশক্তি হামলা করছে বললেন ওবায়দুল কাদের। সরকারি সুপরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে অভিযোগ রিজভী। ইবানের পরিচালনায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে 5 সদস্যের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বরিশালের গৌর নদীতে বিদেশি জাতের দুর্লভ ও দামি ফল চাষ করছেন এক চাষি, হয়েছেন স্বাবলম্বী। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। এবারে বিস্তারিত। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ। 1964 সালের 18 অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি 10 বছর বয়সী ছোট্ট রাসেল। সেদিন জাতির পিতার সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। এবছর থেকে শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 1964 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। 1975 সালের 15 আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খনি ঘাতক চক্রের নির্মম বুলেটের আঘাতে শেষ রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘাতকরা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল 10 বছরের এই শিশুটিকেও। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়, ঘাতকদের সেই অপচেষ্টা শতভাগ পর্যবসিত হয়েছে। শেখ রাসেল আজ মানবিক সত্তায় পরিণত হয়েছে সর্বস্তরে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আত্মমর্যাদা, মুক্তিযুদ্ধের চেতনা ও আধুনিক জ্ঞান সম্পন্ন হয়ে দেশের শিশুরা বেড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শেখ রাসেল দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ঘাতকের বুলেটে আর যেন কোনো শিশুর মৃত্যু না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের আরেকটি রিপোর্ট। জীবন বাঁচানোর জন্য যখন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদ। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করেন ছোট ভাই শেখ রাসেলকে। রাসেল কিন্তু সাইকেল চালাতে পছন্দ করত, খেলাধুলো করত। স্কুলে যেতে তার একটু প্রথম দিকে বাধা ছিল, কারণ কেউ স্কুলে গেলে তার সাথে আমাদের কাউকে যেতে হতো। বিশেষ করে রেহানা প্রায় যে বসে থাকতে হতো, সে যতক্ষণ স্কুলে থাকতো সে ততক্ষণই থাকতো। প্রথম দিকে এরকম একটু দ্বিধা ছিল, তারপরে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। এবং লেখাপড়ার দিকে তার যথেষ্ট নজর ছিল এবং কমিক বই পড়তে খুব পছন্দ করত। এবং যখন সে ভালো করে পড়তেও পারতো না, তাকে এই কমিক বই পড়ে পড়ে শোনাতে হতো। কাজে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল। আমরা যদি কেউ জিজ্ঞেস করতো তুমি কি হবে, সে বলতো আমি আর্মি হব, সে একটা আর্মি অফিসার হবে, এটাই তার জীবনের স্বপ্ন ছিল। দেশের সকল শিশুদের নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। কারণ আমাদের দেশের শিশুরা
একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক, আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। কাজে আমাদের শিশুরা সেই ছোটবেলা থেকে প্রযুক্তি শিক্ষা নিয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার কামনা। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে কাজ করার তাগিদ দেন শেখ হাসিনা। যেন কোনো রকম আর কোনো হত্যা, ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে, এটাই যেন সকলের আদর্শ হয়। সেটাই পরে শেখ রাসেলের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা দেশে সাম্প্রদায়িক অপশক্তি হামলা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোঁজ খবর রাখছেন এবং এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। সাল থেকে এই দেশে হত্যা, ষড়যন্ত্র, সাম্প্রদায়িক রাজনীতির যে ধারা, সেই ধারার উত্তরাধিকার এখনও বয়ে চলছে বাংলাদেশের একটি রাজনৈতিক দল বিএনপি। এ হত্যা, ষড়যন্ত্র, সাম্প্রদায়িক রাজনীতির জন্য বাংলাদেশে বহু কষ্টে অর্জিত গণতন্ত্রের বিকাশ ধারা বারে বারে ব্যাহত হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। শুধু বিএনপিকে দোষ না দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সাম্প্রতিক ঘটনার দোষীদের গ্রেফতারের দাবিও জানান তিনি। মানুষের জীবনযাপন এবং তাদের নিরাপত্তা না দেওয়া, এই কারণে সরকার এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায়, সেগুলোকে মোকাবিলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা হয়েছে, যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায় এবং ওই দিকে গিয়ে মানুষ ওইটা নিয়েই যেন পড়ে থাকে। সরকারের এই সমস্ত ব্যর্থতাগুলো যেন মানুষ আলোচনা না করতে পারে। ই কমার্স প্রতিষ্ঠান ইভালের পরিচালনায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে 5 সদস্যের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সাবেক বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও আইনজীবীর সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে। গত 11 অক্টোবর ইভালির যাবতীয় নথি হাইকোর্টে দাখিল করে জয়েন্ট স্টক কোম্পানিজ। গত 30 সেপ্টেম্বর ই কমার্স প্রতিষ্ঠান ইভালির সব নথি তলব করেছিলেন হাইকোর্ট। দর্শক, এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী ড্যানি দ্রং, যুক্ত হচ্ছি তার সাথে। ড্যানি, ইভালির পরিচালনা বোর্ড গঠনের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আপনি আমাদের জানান।
ধন্যবাদ। আসলে যে এই বোর্ডে কারা কারা থাকছেন সেটি নিশ্চয়ই আপনি আমাদের দর্শকদের এরই মধ্যে জানিয়েছেন। তো আমি যে নতুন তথ্য রয়েছে আসলে যে এই বোর্ডের কাজটি কি হবে সেটির প্রসঙ্গে আমরা কিন্তু আইনজীবীর সাথে কথা বলেছিলাম। তো আইনজীবী যেমনটি জানিয়েছেন এই বোর্ডের প্রথমেই যে কাজটি করবে সেটি হচ্ছে এই ইভালি কি থাকবে নাকি থাকবে না, বা চললে বা থাকলে এটির একটি নির্ধারণী রেজুলেশন আসলে তৈরি করতে হবে এবং সেটির কাজটি, যার জন্য এই বোর্ডকে প্রথমে একটি মিটিং রাখতে হবে। বোর্ডের সকল মেম্বাররা সেই বোর্ডের মিটিংয়ে অংশ নেবেন এবং এই ইভালির যে এখন পর্যন্ত যে হিসাব নিকাশ, অর্থাৎ এই পুরো হিসাব নিকাশটাকে কিন্তু আসলে অডিটের মাধ্যমে অডিট করতে হবে। অর্থাৎ টোটাল একটি হিসাব নিকাশ আসলে নিরূপণ করার পর তারপর আসলে তার দেনার পরিমাণ কত এবং ইভালির সম্পদ কত এবং এই দুটোর মধ্যে আসলে সামঞ্জস্যতা কিভাবে তৈরি হবে, তো সেই সামগ্রিক বিষয়গুলো কিন্তু এই বোর্ড নির্ধারণ করবে বা এই বোর্ডের মাধ্যমে আসলে সিদ্ধান্ত আসবে। তো মোটামুটি বলা যায় যে ইভালির ভবিষ্যৎ কি হবে তা মূলত এই বোর্ডের উপর কিন্তু আসলে নির্ভর করছে এবং যদি এই ইভালি না চলে, অর্থাৎ এই বোর্ডের কাছে যদি কোনো জায়গায় অসঙ্গতি মনে হয় এবং ইভালি না রাখার বিষয়ে অর্থাৎ অবসায়নের বিষয়ে, সেই সামগ্রিক সিদ্ধান্ত কিন্তু এই বোর্ডের মাধ্যমেই আসবে এবং যেটি পরবর্তীতে হাইকোর্টকে অবহিত করবে। এই বোর্ড আসলে কি হতে পারে ইভালির ভবিষ্যৎ এবং কি হতে পারে গ্রাহকদের এবং কি হতে পারে এই দেনাগুলোর, তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আসলে পর্যালোচনা হবে। তো এর মধ্যে যেমনটি জানেন যে আপিল বিভাগের সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে এই বোর্ডে রাখা হয়েছে। তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ এই ইভালি কি থাকা বা না থাকার বিষয়ে সার্বিকভাবে সংশ্লিষ্ট যাদের বা যেসব মন্ত্রণালয় প্রয়োজন পড়বে বা যে ধরনের বিশেষজ্ঞ প্রয়োজন পড়বে, তো সেই সামগ্রিক দিক বিবেচনা করেই কিন্তু এই বোর্ডটি আসলে গঠন করা হয়েছে এবং পরবর্তীতে এই বোর্ড আসলে কি করে দেওয়া হলো, যে এই পরবর্তীতে এই বোর্ড কি করছে বা কিভাবে কর্মপরিকল্পনা তৈরি করছে সেটির বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট কিন্তু আগামী 23 অক্টোবর আসলে আদালতে ফের শুনানির জন্য দিন ধার্য রয়েছে। তো সেই দিন আসলে জানা যাবে যে এই বোর্ড আসলে কতদূর বা কিভাবে কর্মপরিকল্পনা নির্ধারণের দিকে আসলে এগোচ্ছে। তো এই বোর্ড যেহেতু হয়েছে, তো সেখানে কিন্তু গ্রাহকদের, ইভালির যারা গ্রাহক রয়েছেন এবং যাদের অনেক টাকা আটকে রয়েছে বা ছিল ইভালিতে, তারা বলা যায় যে আশার মুখ দেখতেই পারেন। তবে সেটির প্রসঙ্গে কিন্তু এটি বলতে হয় যে আসলে কি হবে ভবিষ্যতে ইভালির, আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে এই বোর্ডের মাধ্যমেই। তো যেটি আসলে বলা যায় যে ইভালি যদি চলে যে, এবং সার্বিকভাবে আইনজীবীরাও যেমনটি আসলে বলেছেন আমাদেরকে, যে এটি যারা আইনজীবী রয়েছেন তো তারা যেমনটি বলেছেন যে ইভালি যেন চলে তার জন্য সর্বোচ্চই আসলে চেষ্টা করা হবে এবং সেটি যদি চলে এবং ইভালি যদি ভবিষ্যতে পুনরায় আগের মতো পুরোদমে চালু হতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে বলা যায় যে গ্রাহকদের যে টাকাগুলো আটকে রয়েছে হয়তো সেটি আসলে ফেরত দেওয়ার প্রক্রিয়াগুলো ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। তবে সেটি আলোচনা এবং সেটির জন্যই আসলে এই বোর্ড সিদ্ধান্ত নেবে। ড্যানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে ইভ্যালির পরিচালনা বোর্ড গঠনের বিষয়ে সরাসরি জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ড্যানি দ্রং। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। দীর্ঘ বিরতির আবারও ড্রাইভিং লাইসেন্স দেয়া শুরু করেছে BRTA। বর্তমানে যেসব লাইসেন্স দেয়া হচ্ছে তার সবগুলোই স্বল্প দিনে আবেদন করা, কিন্তু গত 2.5 বছর আবেদন করার পরও মিলেনি 12 লাখ প্রত্যাশীদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিলম্ব হলেও এখন থেকে পর্যায়ক্রমে সবাই লাইসেন্স পাবে বলে জানান কর্তৃপক্ষ। মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালে পর্বে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। একটা সময় ছিল রাজধানীর মিরপুর আর উত্তরার ডিয়াবাড়ির BRTA অফিস পাড়ায় ড্রাইভিং লাইসেন্সের জন্য মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই থাকত না। বর্তমান প্রেক্ষাপটে এসব স্থানে ফিরে পেয়েছে কর্মচঞ্চল। এখন আর আগের মতো নেই গাদাগাদি কিংবা দীর্ঘ লাইন। BRTA এখন অনেকটাই দালাল মুক্ত। কড়াকড়ি করা হয়েছে ভেতরে প্রবেশের ক্ষেত্রেও। যদি কোনো দালাল পান তাহলে আমাদের বলেন, যে ভাই আমি জিজ্ঞেস করলাম কোনো দালালের পক্ষে পড়ছে নাকি, কথা না। দেখেন আপনারা দালালের খবরে আজকে তেমন হয়রানি শিকার হই নাই আর কি। আগে অনেক সময় আসার পরে দেখতাম যে দালালগুলো ধরে বসতো, কিন্তু এখন নাই। দীর্ঘ বিরতির পর দেয়া শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স, যার বেশিরভাগই নতুন আবেদন করা। অনেকে বছর ধরে অপেক্ষার পরও পাচ্ছে না লাইসেন্স। 3 বছর হয়েছে এখনো পাইতেছি না। 2022 সাল পর্যন্ত ডেট বাড়াই দিয়েছে। 2 বছর হয়ে যায় যে ডেট দিয়ে রাখছে, এখন ওটা শুধু ডেটই বাড়া। গাড়ি চালাতে গেলে
আপনার পুলিশের মামলা দেয়। আমি হচ্ছে 19 জুনে দিয়েছিলাম, সো আজকে পাইলাম আর কি, প্রায় 2.5 বছর ড্রাইভিং লাইসেন্স পেয়েছি আর কি। দীর্ঘদিন পর পাইছি, এখন ভালো লাগতেছে। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে চুক্তি শেষ হওয়া প্রিন্টিং প্রতিষ্ঠানের কারণে প্রায় 12 লাখ গ্রাহক লাইসেন্স পাওয়া থেকে বিরত ছিল, যারা 2 বছর ধরে আটকে আছে। ওই কোম্পানিটা তো আমাদের পূর্বের কোম্পানি, যে আগের কোম্পানি করছিলেন, ওই কোম্পানি এখন নাই বা তাদের মেয়াদ শেষ হয়েছে, নতুন কোম্পানি ইন করছে এবং নতুন কোম্পানি তাদের নিয়ম অনুযায়ী তাদের কাজগুলো দ্রুততার সাথে সম্পন্ন করতেছে। তবে এখন থেকে লাইসেন্স সরবরাহে আগের মতো বেগ পেতে হবে না বললেন বিআরটিএ চেয়ারম্যান। পরীক্ষা ফাঁস করছে তারা আমাদের নতুন ভেন্ডরের মাধ্যমে ফাঁস করার পরে বায়োমেট্রিক দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে নতুন লাইসেন্স পেয়ে যাচ্ছে। প্রায় 2 বছর সময় ধরে যেগুলো যারা স্মার্ট কার্ড পাচ্ছিল না, সেই স্মার্ট কার্ড যারা পাচ্ছে না তাদের কার্ডগুলো আমরা দেওয়ার জন্য আমরা দ্রুত একটা পদক্ষেপ নিয়েছি। সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে আমরা 12,45,000 যে কার্ড, সেই কার্ড আমরা সিরিয়ালি দেওয়া শুরু করেছি গত অক্টোবরের 10 তারিখ থেকে। সুতরাং পর্যায়ক্রমে আগামী 6 মাসের মধ্যে 12,45,000 কার্ড সবাই পেয়ে যাবে। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির ফলে এখন স্বল্প সময়ের মধ্যেই মিলছে নতুন আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স। অন্যদিকে পুরাতন আবেদনকারীরা প্রায় 2.5 বছর অপেক্ষার পর পাওয়া শুরু করেছে তাদের কাঙ্ক্ষিত লাইসেন্স। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে সকল আনুষঙ্গিক কাজ সম্পন্ন করার পর আগামী 6 মাসের মধ্যেই বিতরণ করা হবে বাকি 12 লাখ লাইসেন্স। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার আমাদের কৃষি। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে দেশের মাটিতে বিদেশি জাতের দুর্লভ ও দামি ফল চাষ করে তাক লাগিয়েছেন এক চাষি। এছাড়াও বাড়ির পাশের পতিত জমি ও মাছের ঘেরের পাড়ে কীটনাশক মুক্ত সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন। শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার উৎকৃষ্ট উদাহরণ ইউসুফ হাওলাদার। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন সবিয়া আয়াত। বরিশালের গৌরনদীর ইউসুফ হালদার মহামারী করোনায় ঢাকায় চলমান ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েন। ফিরে আসেন গ্রামের বাড়িতে। তবে বাড়িতে বসে না থেকে পতিত জমিতে বলসুন্দরী কুল, থাই সুপার পেয়ারা, সিডলেস লেবু, বিজলি প্লাস মরিচ, ব্ল্যাকবেরি, গোল্ডেন ক্রাউন তরমুজ, পেঁপে, মাল্টা সহ দুর্লভ ও দামি ফল চাষ শুরু করেন। এছাড়া মাছের ঘেরের পাড়ে লাউ, পেঁপে সহ বিভিন্ন প্রজাতির ফলের চাষ করেও সফলতা পান তিনি। যে মিশ্র ফল বাগানের সাথে একটা পুকুর আছে, 140 শতকের পুকুর। এখানে আমরা 2220 মাছ ছাড়ছিলাম। তো এখান থেকে বছর শেষে আমাদের খরচ বাদ দিয়ে প্রায় আমরা 4 লাখ টাকার মতো বিক্রি করছি। ফল বাগানের মনোরম পরিবেশ উপভোগ করতে ইউসুফের বাড়িতে প্রতিদিন আসছে উৎসুক মানুষ। আমরা ইউসুফ ভাইয়ের মিশ্র বাগানে আসছি দেখার জন্য। দেখে আমাদের অনেক ভালোই লাগলো। খুব মিশ্র বাগানে কাজ করতেছি 10-12 জন মিলে, আর ভালোভাবে আমাদের সংসার চলে যাচ্ছে। বিষমুক্ত মিশ্র ফল চাষিদের উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে বাগান পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা। করোনাকালীন বেকার হয়ে পড়ে ওনাকে আমরা কৃষি অফিস থেকে পরামর্শ দিই ফল বাগান করার জন্য। উনি এখানে একটা মিশ্র ফল বাগান করেছে। এখন যে গ্রোথে আছে, আশা করি খুব ভালো ফলন হবে। এটা দেখার পাশাপাশি এলাকার বিভিন্ন কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে। মিশ্র বাগানে ফল চাষ করে জানা গেছে সবটা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি স্বাবলম্বী। এবছরে আমরা বিজলি প্লাস মরিচ বিক্রি করে স্বাবলম্বী হয়েছি। এ ধরনের মিশ্র ফল চাষে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে বেকারত্ব দূর করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আশা করা যায় সেই বছরই ফলনে যাবে গাছগুলো এবং আর্থিকভাবে সে লাভবান হবে, একটা বড় কর্মসংস্থান হবে এখানে, এবং তার দেখা দিয়ে অন্য কৃষকরাও এই আশেপাশে বাগান করবে এবং তা দিয়ে আমরা গৌরনদীতে এই ফল বাগান সম্প্রসারণে একটি ভালো ভূমিকা অর্জন করতে পারবো বলে আশা রাখছি। সৌবি আয়াত, মাই টিভি নিউজ ডেস্ক।
রেলওয়ের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে শেখ রাসেল দিবস উপলক্ষে ট্রেনে ভ্রমণকারী শিশু যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে তিনি সাংবাদিকদের একথা জানান। শেখ রাসেলকে কেউ যেন ভুলে না যায় সেজন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন রেলমন্ত্রী। অবকাঠামোগত উন্নয়ন করতেছি, আমরা যাত্রী সেবার মান বৃদ্ধি করার চেষ্টা করতেছি। আমরা সময়ে যেটা এই সময়ের যে একটা আপনার শিডিউল বিপর্যয়ের যে দীর্ঘদিন অভিযোগ ছিল, রেল একটি প্রধানতম একটি বাহনে পরিণত হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া আমাদের পরবর্তী সংবাদ দেখতে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:30 এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।